হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি এই তীব্র শীতের মধ্যে আপনারা সকলেই ভালো আছেন। সো গতকাল আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের দ্বিতীয় ভাগ নিয়ে আলোচনা করেছিলাম। তার ধারাবাহিকতায় আজকে আমরা তৃতীয় ভাগ নিয়ে আলোচনা করব। তার আগে বলে রাখতে চাই, তৃতীয় ভাগে যেগুলো খুব গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ, শুধুমাত্র সেগুলোই আমরা বিস্তারিত আলোচনা করব। সো তৃতীয় ভাগে, সংবিধানের তৃতীয় ভাগে বলা হয়েছে মৌলিক মানবাধিকার সম্পর্কে। নাগরিক হিসেবে আমাদের কি কি অধিকার আছে সেগুলোর বর্ণনা দেওয়া হয়েছে এই তৃতীয় ভাগে। সো আর কথা না বাড়িয়ে আমি আমার মূল আলোচনায় প্রবেশ করি। So the part 3 is concerned about the fundamental rights অর্থাৎ মৌলিক অধিকার নিয়ে। সো মৌলিক অধিকার শুরু হয়েছে, এই দ্বিতীয় ভাগ শুরু হয়েছে ২৬ নম্বর অনুচ্ছেদ দিয়ে, অর্থাৎ the 26th article. So the 26th article is concerned about laws inconsistent with fundamental rights to be void, অর্থাৎ মৌলিক অধিকারের সাথে অসামঞ্জস্যপূর্ণ যে আইন সেগুলো বাতিল করার বিষয়গুলো আর কি। So all existing law inconsistent with the provisions of this part shall to the extent of such inconsistency become void on the commencement of this constitution. The state shall not make any law inconsistent with any provisions of this part, and any law so made shall, to the extent of such inconsistency, be void. And lastly, nothing in this article shall apply to any amendment of this প্রচলিত আইন যতখানি অসামঞ্জস্যপূর্ণ। এই সংবিধান প্রবর্তন হতে সেই সকল আইনের ততখানি বাতিল হয়ে যাবে, এবং রাষ্ট্র এই ভাগের কোন বিধানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ কোন আইন প্রণয়ন করিবেন না, এবং অনুরূপ কোন আইন প্রণীত হলে তাহা এই ভাগের কোন বিধানের সাথে যতখানি অসামঞ্জস্যপূর্ণ তাও বাতিল হয়ে যাবে। এবং তৃতীয়ত যেটি বলা হয়েছে অনুচ্ছেদে, সেটি হচ্ছে সংবিধানের ১৪২ ফর ল, অর্থাৎ ২৭ নং অনুচ্ছেদে বলা হয়েছে আইনের দৃষ্টিতে সমতা। আইনের দৃষ্টিতে সমতা বলতে এখানে যেটি বোঝানো হয়েছে সেটি হচ্ছে সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী প্রতিটি নাগরিক। কতটুকু বাস্তবায়ন হচ্ছে সেটা নিয়ে অনেক তর্ক থাকতে পারে, বাট আমাদের সংবিধানের ২৭ নং অনুচ্ছেদে বলা হয়েছে সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। Then the Article 28 is concerned about discrimination on grounds of religion or other issues, অর্থাৎ ধর্ম সংক্রান্ত বিভিন্ন কারণে যে বৈষম্য সেটি নিয়ে আলোচনা করা হয়েছে। So the state shall not discriminate against any citizen on grounds only of religion, race, caste, sex, or place of birth. Then the women shall have equal rights with men in all state and of the public life. No citizen shall, on grounds of any only of religion, race, caste, sex, or place of birth, be subjected to any disability, liability, restriction, or condition with regard to access to any place of public interment or resort, or admission to any educational institution. And last of all, nothing in this article shall prevent the state from making
special provision in favor of women or children or for the advancement of any backward section of citizens অর্থাৎ কেবল ধর্ম গোষ্ঠী বর্ণ নারী পুরুষ ভেদ কোনো নাগরিকের প্রতি রাষ্ট্র বৈষম্য প্রদর্শন এরপর বলা হয়েছে রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারীগণ পুরুষগণের সমান অধিকার লাভ কেবল ধর্ম গোষ্ঠী বর্ণ নারী পুরুষ ভেদ বা জন্মস্থানের কারণে জনসাধারণের কোনো বিনোদন বা বিশ্রামের স্থানে প্রবেশের কিংবা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির বিষয়ে কোনো নাগরিককে কোনরূপ অক্ষমতা বাধ্যবাধকতা বাধা বা শর্তের অধীন করা যাবে না এবং সর্বশেষ এই অনুচ্ছেদে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে নারী বা শিশুদের অনুকূলে কিংবা নারীদের যে কোনো অনগ্রসর অংশের অগ্রগতির জন্য বিশেষ বিধান প্রণয়ন হতে এই অনুচ্ছেদের কোনো কিছুই রাষ্ট্রকে নিত্য করবে না Then the Article 29 is concerned about the equality of opportunity in public employment. So there shall be equality of opportunity for all citizens in respect of employment or office in the service of the republic. No citizen shall, on grounds only of religion, race, caste, sex, or place of birth, be ineligible for or discriminated against in respect of any employment or office in the service of the republic. And nothing in this article shall prevent the state from making special provisions in favor of any backward section of citizens for the purpose of securing their adequate representation in the service of the republic, giving giving effect to any law which makes the provision for reserving appointments relating to any religious or deno- denominational institution to persons of that religion or denomination. And lastly, it is said that the reserving for members of one sex any class of employment or office on the ground that it is considered by its nature to be unsuited to members of the opposite sex. অর্থাৎ এখানে ২৯ নং অনুচ্ছেদে যে বিষয়গুলো বলা হয়েছে সেগুলো হচ্ছে প্রজাতন্ত্রের কর্মের নিয়োগ বা পদ লাভের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা থাকিবে কেবল ধর্ম গোষ্ঠী বর্ণ নারী পুরুষ ভেদ বা জন্মস্থানের কারণে কোনো নাগরিক প্রজাতন্ত্রের বা কোনো ধর্মীয় 33 which is very important and this article concerned about safeguards as to arrest and detention অর্থাৎ গ্রেপ্তার এবং আটক সম্পর্কিত কিছু বিধানের কথা এখানে বলা হয়েছে সেটি হচ্ছে no person who is arrested shall be detained in custody without being informed as soon as may be of the grounds for such arrest nor shall he be denied the right to consult and be defended by a legal practitioner of his choice. Then every person who is arrested and detained in custody shall be produced before the nearest magistrate within a period of 24 hours of such arrest, excluding the time necessary for the journey from the place of arrest to the court of the magistrate and no such person shall be detained in custody beyond the said period without the authority of a magistrate. And lastly, it is said that nothing in clauses 1 and 2 shall apply to any person who, for the time being, is an enemy alien or who is arrested or detained under any law providing for the preventive
ডিটেইনশন। এখানে যেটি বলা হয়েছে যে গ্রেপ্তারকৃত কোনো ব্যক্তিকে যথাসম্ভব শীঘ্র গ্রেপ্তারের কারণ জ্ঞাপন না করিয়া তাকে প্রহরায় আটক রাখা যাবে না এবং উক্ত ব্যক্তিকে তার মনোনীত আইনজীবীর সঙ্গে পরামর্শ এবং তার দ্বারা আত্মপক্ষ সমর্থনের অধিকার হতে বঞ্চিত করা যাবে না। গ্রেপ্তারকৃত ও প্রহরায় আটক প্রত্যেক ব্যক্তিকে নিকটতম ম্যাজিস্ট্রেটের সম্মুখে গ্রেপ্তারের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের স্থান হতে ম্যাজিস্ট্রেটের আদালতে আনার জন্য প্রয়োজনীয় সময় ছাড়া তাকে হাজির করা হবে এবং ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়া তাহাকে অতিরিক্ত সময় প্রহরায় আটক রাখা যাবে না। এই অনুচ্ছেদের ১ এবং ২ দফার কোনো কিছুই সেই ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হবে না যিনি বর্তমান সময়ের জন্য বিদেশী শত্রু কিংবা যাকে নিবর্তনমূলক আটকের বিধান সংবলিত কোনো আইনের অধীন গ্রেপ্তার করা হয়েছে বা আটক করা হয়েছে। Then the Article 34 is concerned about prohibition of forced labor, অর্থাৎ জবরদস্তি শ্রম নিষিদ্ধকরণ সম্পর্কিত বিষয়। সেটি হচ্ছে যে all forms of forced labor are prohibited and any contravention of this provision shall be an offence punishable in accordance with law, and nothing in this article shall apply to compulsory labor by persons undergoing lawful punishment for a criminal offence or required by any law for public purpose। অর্থাৎ সকল প্রকার জবরদস্তির শ্রম নিষিদ্ধ করা হয়েছে এই ৩৪ নং অনুচ্ছেদের মাধ্যমে এবং এই বিধান কোনোভাবে যদি লঙ্ঘন করা হয় তা আইনগত দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে। এই অনুচ্ছেদের কোনো কিছুই সকল বাধ্যতামূলক শ্রমের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। সে সকল বাধ্যতামূলক শ্রমের ক্ষেত্রে এই অনুচ্ছেদের কোনো বিধান প্রযোজ্য হবে না যেখানে ফৌজদারি অপরাধের জন্য কোনো ব্যক্তি দণ্ডভোগ করেছেন অথবা জনগণের উদ্দেশ্য সাধন কল্পে আইনের দ্বারা তা আবশ্যক হয়েছে। Then the Article 35 is concerned about the protection in respect of trial and punishment, অর্থাৎ বিচার এবং দণ্ড সম্পর্কে রক্ষণ বিষয়ে কিছু কথা বলা হয়েছে ৩৫ নং অনুচ্ছেদে। So no person shall be convicted of any offence except for violation of a law in force at the time of the commission of the act charged as an offence, nor be subjected to a penalty greater than or different from that which might have been inflicted under law in force at the time of the commission of the offence, and no person shall be prosecuted or punished for the same offence more than once. Every person accused of a criminal offence shall have the right to a speedy and public trial by an independent and impartial court or tribunal established by law. No person accused of a criminal offence shall have the right to a speedy and public and impartial court or tribunal established by law, and no person accused of any offence shall be compelled to a witness against himself. No person shall be subjected to torture or to cruel, inhuman, or degrading punishment or treatment. And nothing in clause 3 or clause 5 shall affect the operation of any existing law which prescribes any punishment or procedure for trial। অর্থাৎ এখানে যা বলা হয়েছে সেটি হচ্ছে অপরাধ দায়মুক্ত কার্যসঙ্গত সংগঠনকালে বলবৎ ছিল এরূপ আইন ভঙ্গ করিবার অপরাধ ব্যতীত কোনো ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা যাবে না এবং অপরাধ সংগঠনকালে বলবৎ সে আইন বলে যে দণ্ড দেওয়া যেতে পারত তাকে তার অধিক বা তা হতে ভিন্ন কোনো দণ্ড দেওয়া যাবে না এবং এক অপরাধের জন্য কোনো ব্যক্তিকে একাধিকবার ফৌজদারিতে সোপর্দ বা দণ্ডিত করা যাবে না।
ফৌজদারি অপরাধের দায়ে অভিযুক্ত প্রত্যেক ব্যক্তি আইনের দ্বারা প্রতিষ্ঠিত স্বাধীন ও নিরপেক্ষ আদালত বা ট্রাইব্যুনালে দ্রুত ও প্রকাশ্য বিচার লাভের অধিকারী হবেন। কোনো অপরাধের দায়ে অভিযুক্ত কোনো ব্যক্তিকে নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না। কোনো ব্যক্তিকে যন্ত্রণা দেওয়া যাবে না কিংবা নিষ্ঠুর, অমানসিক বা লাঞ্ছনাকর দণ্ড দেওয়া যাবে না কিংবা কাহারও সহিত অনুরূপ ব্যবহার করা যাবে না। প্রচলিত আইনে নির্দিষ্ট কোনো দণ্ড বা বিচার পদ্ধতি সম্পর্কিত কোনো বিধানের প্রয়োগকে এই অনুচ্ছেদের ৩ অথবা ৫ দফার কোনো কিছুই প্রভাবিত করবে না। Then the Article 36 is concerned about freedom of movement অর্থাৎ ৩৬ নং অনুচ্ছেদে বলা হয়েছে চলাফেরার স্বাধীনতার কথা। So subject to any reasonable restrictions which imposed by law in the public interest, every citizen shall have the right to move freely throughout Bangladesh, to reside and settle in any place therein and to live, re-enter বাংলাদেশ অর্থাৎ জনস্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে বাংলাদেশের সর্বত্র অবাধ চলাফেরা, ইহার যে কোনো স্থানে বসবাস ও বসতি স্থাপন এবং বাংলাদেশ ত্যাগ ও বাংলাদেশে পুনঃপ্রবেশ করিবার অধিকার প্রত্যেক নাগরিকের থাকিবে। Then the Article 37 is concerned about the freedom of assembly, which means every citizen shall have the right to assemble and to participate in public meetings and processions peacefully and without arms, subject to any reasonable restrictions imposed by law in the interest of public order or public health. অর্থাৎ এখানে বলা হয়েছে সমাবেশের স্বাধীনতার কথা। জনশৃঙ্খলা বা জনস্বার্থের স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা-নিষেধ সাপেক্ষে শান্তিপূর্ণভাবে এবং নিরস্ত্র অবস্থায় সমবেত হইবার এবং জনসভা ও শোভাযাত্রায় যোগদান করবার অধিকার প্রত্যেক নাগরিকের থাকবে। Then the Article 38 is concerned about freedom of association অর্থাৎ ৩৮ নং অনুচ্ছেদে বলা হয়েছে সংগঠনের স্বাধীনতার কথা। So every citizen shall have the right to form associations or unions subject to reasonable restrictions imposed interests of morality or public order, that no person shall have the right to form or be a member of the said association or union if it is formed for the purpose of destroying the religious, social, and communal harmony among the citizens, or it is formed for the purpose of creating discrimination among the citizens on the ground of religion, race, caste, sex, place of birth, or language, and it is formed for the purposes of organizing the terrorist acts or militant activities against a state or the citizens or any other country, and its formation and objects are inconsistent with the constitution অর্থাৎ জনশৃঙ্খলা ও নৈতিকতার স্বার্থে আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে সমিতি বা সংঘ গঠন করিবার অধিকার প্রত্যেক নাগরিকের থাকিবে, তবে শর্ত থাকে কোন ব্যক্তির উক্তরূপ সমিতি বা সংঘ করিবার কিংবা উহার সদস্য হইবার অধিকার থাকিবে না যদি উহা নাগরিকদের মধ্যে ধর্মীয়, সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করিবার উদ্দেশ্যে গঠিত হয়, অথবা তা যদি ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী, পুরুষ, জন্মস্থান বা ভাষার ক্ষেত্রে নাগরিকদের মধ্যে বৈষম্য সৃষ্টি করিবার উদ্দেশ্যে গঠিত হয়, যদি উহা রাষ্ট্র বা নাগরিকের বিরুদ্ধে কিংবা অন্য দেশের বিরুদ্ধে সন্ত্রাসী বা জঙ্গি কার্য পরিচালনার উদ্দেশ্যে গঠিত হয়, অথবা উহার গঠন ও উদ্দেশ্য যদি এই সংবিধানের পরিপন্থী হয়, তাহলে এইরকম কোনো সংগঠনে কেউ যোগ দিতে পারবে না। Then the Article 39 is concerned about the freedom of thought and conscience and of speech অর্থাৎ ৩৯ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক স্বাধীনতার কথা।
So freedom of thought and conscience is guaranteed, subjected to any reasonable restrictions imposed by law in the interests of the security of the state. The friendly relation with foreign states, public order, decency or morality, or in a relation to contempt of court, and that defamation or incitement to an offense, the right of every citizen to freedom of speech and expression and freedom of the press are guaranteed. অর্থাৎ এখানে বলা হয়েছে চিন্তা ও বিবেকের স্বাধীনতা প্রত্যেক নাগরিকের থাকবে এবং রাষ্ট্রের নিরাপত্তা, বিদেশি রাষ্ট্রসমূহের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, জনশৃঙ্খলা, শালীনতা বা নৈতিকতার স্বার্থে কিংবা আদালত অবমাননা, মানহানি বা অপরাধ সংগঠনে প্ররোচনা সম্পর্কে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধানিষেধ সাপেক্ষে প্রত্যেক নাগরিকের বাক ও ভাব প্রকাশের স্বাধীনতার অধিকার এবং সংবাদপত্রের স্বাধীনতার অধিকার থাকবে। Then the Article 40 is concerned with freedom of profession or occupation অর্থাৎ পেশা বা বৃত্তির স্বাধীনতা। So subject to any restrictions imposed by law, every citizen possessing such qualifications, if any, as may be prescribed by law or in relation to his profession, occupation, trade, or business, shall have the right to enter upon any lawful profession or occupation and to conduct any lawful trade or business. অর্থাৎ এখানে বলা হয়েছে যে আইনের দ্বারা আরোপিত বাধা নিষেধ সাপেক্ষে কোনো পেশা বা পেশা গ্রহণের স্বাধীনতা কিংবা ব্যবসা যোগ্যতা নির্ধারণ হয়ে থাকলে অনুরূপ যোগ্যতা সম্পন্ন প্রত্যেক নাগরিকের যে কোনো আইনসঙ্গত পেশা এবং যে কোনো আইনসঙ্গত ব্যবসা পরিচালনার অধিকার থাকবে। এটি বলা হয়েছে 40 নং অনুচ্ছেদে। তো এগুলোই মোটামুটি গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ ছিল, যেগুলো একটু ডিটেলস আলোচনা করলাম। এরপর 41 নং অনুচ্ছেদে বলা হয়েছে ধর্মীয় স্বাধীনতার কথা, যেটা আমরা গতদিন আলোচনা করেছি যে ধর্মীয় স্বাধীনতা জিনিসটা কি, এর জন্য আজকে আর বলছি না। 42 নং অনুচ্ছেদে বলা হয়েছে সম্পত্তির অধিকার। 43 নং অনুচ্ছেদে বলা হয়েছে গৃহ ও যোগাযোগের রক্ষণ। 44 নং অনুচ্ছেদে বলা হয়েছে মৌলিক অধিকার বলবৎকরণের কথা। 45 নং অনুচ্ছেদে বলা হয়েছে শৃঙ্খলাপূর্ণ আইনের ক্ষেত্রে অধিকার পরিবর্তনের কথা। পরবর্তী অনুচ্ছেদে বলা হয়েছে দায় মুক্তি বিধানের ক্ষমতার কথা। এরপর 47 নং অনুচ্ছেদে বলা হয়েছে কতিপয় আইনের হেফাজত সম্পর্কিত কিছু কথা এবং 47 ক অনুচ্ছেদে বলা হয়েছে সংবিধানের কতিপয় বিধানের অপ্রযোজ্যতা। সো এগুলো এত গুরুত্বপূর্ণ নয় বিধায় এগুলো আজকে আর ডিটেলস আলোচনা করলাম না। সো আজকে এ পর্যন্তই। পরবর্তী দিন ইনশাআল্লাহ আমরা চতুর্থ ভাগটা অনেক বড়, এটা হয়তোবা আমাকে এটার জন্য হয়তোবা 2-3টা ভিডিও বানাতে হবে। তো চতুর্থ ভাগ আমরা প্রতিদিন অল্প অল্প করে আলোচনা করব। সো আজকে আমরা তৃতীয় ভাগটা মোটামুটি শেষ করলাম। সো চতুর্থ ভাগের ভিডিওতে আসার আগ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।